হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা স্ত্রী টু নিয়ে কথা বলবো। সিনেমাটার রিভিউ আমি অ্যাজ সাচ করবো না। সিনেমাটার বক্স অফিসে সিনেমাটা এতটা সাকসেসফুল কেন হচ্ছে এবং সেখান থেকে কি কি টেক অ্যাওয়েজ আছে সেগুলোতেই ফোকাস করব। এক লাইনে আমি যদি সিনেমাটা রিভিউ করি, ইটস আ ভেরি ভেরি এনজয়েবল ফিল্ম। ফার্স্ট সিনেমাটা যেখান থেকে ছেড়েছিল, ফ্রম হোয়ার ইট লেফট অফ দ্য স্ত্রী ওয়ান, সেখান থেকেই ক্যারি ফরওয়ার্ড করছে। এক্সিস্টিং এলিমেন্টগুলো তো রাখছেই, অনেক নতুন এলিমেন্টস আনছে, বেশ কিছু সারপ্রাইজেস আছে, চমক আছে, যেগুলো দেখতে ভালো লাগবে। সিনেমাটা প্রথম সিনেমার মতো সেই লেভেলের থিমেটিক ডেপথ হয়তো নেই, বাট দ্য ফিল্ম মোর দ্যান কম্পেনসেটস অন দ্য এন্টারটেনমেন্ট ভ্যালু। দারুণ এন্টারটেনমেন্ট ফিল্ম। ওয়াইল্ড রাইড একেবারে পারফেক্ট নয়, বাট সেসবে আমি যাচ্ছি না। ইটস আ ভেরি ভেরি ফান ফিল্ম এবং সাবটেক্সট লেভেলে কিছু সামাজিক বক্তব্যও আছে, সেগুলো ওয়ার্ক করে। তো ইট ওয়ার্কস অন বোথ লেভেলস। তো সিনেমাটা দেখতে পারেন। আমি যেটাতে ফোকাস করব সেটা, এই সিনেমাটা এই লেভেলে চলছে কেন। এবার আমি প্রথমেই বলে দিই, এই কথাটা আমি আগেও বলেছি, আমি ভারতীয় বক্স অফিসকে পুরোপুরি 100% সিরিয়াসলি নিই না। আই টেক ইট উইথ আ পিঞ্চ অফ সল্ট, এবং সেগুলোর কারণ আমার আগের ভিডিওগুলোতেও আলোচনা করেছি। তবে তাহলেও স্ট্রিট ট্যুর যা ফিগার উঠে আসছে তার মধ্যে কিছুটা জল মেশানো থাকলেও ইটস এ হিউমাঙ্গাস ফিগার। এবছর যেখানে অক্ষয় কুমারের পরের পর সিনেমা ফ্লপ করে যাচ্ছে, অজয় দেবগনের শয়তান বাদ দিয়ে তার সিনেমা হিট নেই, ঋত্বিক রোশনের মতো স্টারের ফাইটারের মতো একটা সিনেমা, ভিএফএক্স হেভি একটা এরিয়াল সিনেমা, সেটা চলছে না। সেখানে স্ত্রী টু, যেখানে সেই অর্থে বড় স্টার নেই, শ্রদ্ধা কাপুর আর রাজকুমার রাও তো দে আর নট এ লিস্টার্স, তাদের সেখানে এই সিনেমাটা কেন চলছে, তো আমি সেটা নিয়েই ফোকাস করব। ইট উইল বি আ কেস স্টাডি ভিডিও, একটু লম্বা হবে, বাট পুরোটা দেখবেন আপনারা, আমি গ্যারান্টি দিচ্ছি অনেক নতুন জিনিস জানতে পারবেন। তো প্রথম যে কারণে এই স্ত্রী টুর মতো একটা সিনেমা এত বড় হিট হচ্ছে, তার মেন কারণ হচ্ছে স্টার প্লাস ইন্টেলেকচুয়াল প্রপার্টি। খুব ভালো করে বুঝবেন ইন্টেলেকচুয়াল প্রপার্টি কি। ইন্টেলেকচুয়াল প্রপার্টি এমন একটা জিনিস যেটার একটা এক্সিস্টিং ফ্যান বেস আছে। সেটা কোনো একটা ক্যারেক্টার হতে পারে, সেটা কোনো বই হতে পারে, সেটা কোনো ভিডিও গেম হতে পারে, সেটা কোনো যাই হতে পারে, কমিক বুক হতে পারে। তো এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি, সেটা সুপারম্যান, স্পাইডারম্যান, ব্যাটম্যান, হ্যারি পটার, ব্যোমকেশ, ফেলুদা, যাই বলুন, এগুলোর সাথে যখন আপনি একটা স্টারকে অ্যালাইন করছেন, দ্যাট ইজ ওয়েন ইট ইজ ক্রিয়েটিং দ্য ম্যাজিক, যদি সেই অ্যালাইনমেন্টটা রাইট হয়। আমি একটা উদাহরণ দিচ্ছি। রবার্ট ডাউনি জুনিয়র, আয়রন ম্যানের আগে রবার্ট ডাউনি জুনিয়র ওয়াজ আ স্ট্রাগলিং অ্যাক্টর। তার রিহ্যাব রিলেটেড ইস্যুস চলছিল, ড্রাগ রিলেটেড, ড্রাগিং অ্যান্ড রিহ্যাবিং, তার সেই ফেজটা চলছিল। আয়রন ম্যান ইটসেলফ ওয়াজ নট আ পপুলার ক্যারেক্টার। আয়রন ম্যান এখন আমরা ভাবি এত পপুলার, আয়রন ম্যান সিনেমা হওয়ার আগে যখন শুধু কমিক বুক লেভেলে, আয়রন ম্যান কিন্তু কোনোদিনই সুপারম্যান, ব্যাটম্যান, স্পাইডারম্যান লেভেলের পপুলার না। দুটো যখন অ্যালাইন করছে, ইট ইজ ক্রিয়েটিং দ্য ম্যাজিক, এবং বক্স অফিসে বোনান্সা। মানে আয়রন ম্যান ফিল্মস, মানে যেখানে আয়রন ম্যান আছে, অ্যাভেঞ্জারের ফিল্মগুলো বা ইন্ডিভিজুয়াল আয়রন ম্যান ফিল্মগুলো, দে আর অ্যামং দ্য হাইয়েস্ট গ্রোসিং ফিল্মস অফ অল টাইম। এই জিনিসটাই স্টার প্লাস কনসেপ্ট, আপনি যদি একটাকে সরিয়ে নেন সেটা কিন্তু ওয়ার্ক করবে না। আপনি রবার্ট ডাউনি জুনিয়রের আয়রন ম্যান আর দুটো শার্লক হোমস বাদ দিলে আপনি অন্য সিনেমার বক্স অফিস গুলো দেখুন, সেই তার 5%-ও যেতে পারছে না। সেম উইথ জনি ডিপ অ্যান্ড পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান। আবারও একটা কনসেপ্ট, একটা থিম পার্কের থেকে একটা কনসেপ্ট নেওয়া, এবং একজন স্টার একটা স্পেসিফিক রোলে, জ্যাক স্প্যারোর রোলে, স্টার প্লাস কনসেপ্ট অ্যালাইন করে যাচ্ছে, সেখান থেকে কিন্তু ম্যাজিক হচ্ছে বক্স অফিসে। আপনি যদি স্টার বা কনসেপ্ট যে কোনো একটা সরিয়ে নেন, সেই ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা, তাহলে কিন্তু ওয়ার্ক করছে না। আপনি পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান বাদ দিয়ে জনি ডিপের অন্য সিনেমার বক্স অফিস গুলো দেখুন। এইখানেই কিন্তু মেন একটা স্ত্রী টুর মতো সিনেমার বক্স অফিসে রহস্য লুকিয়ে আছে, যেখানে একটা, মানে ধরুন রাজকুমার রাও বা শ্রদ্ধা কাপুরের মতো, যারা নেসেসারিলি দে আর নট সুপারস্টার্স, তাদের সিনেমাও এই লেভেলে আসছে। এই স্টার প্লাস কনসেপ্ট, এই যে ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা স্ত্রী, বা এই যে মানে বৃহত্তর ম্যাডক্স যে হরর ইউনিভার্সটা আছে, এটা কিন্তু একটা এস্টাবলিশড ইন্টেলেকচুয়াল প্রপার্টি নাও। এবং এই যে রোলগুলো রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর বা অন্যান্য যারা যে করছেন, অভিষেক ব্যানার্জি ট্যানার্জি, তারা যে রোলগুলো করেন, দিস আর এস্টাবলিশড ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ নাও। তো তারা যখন অ্যালাইন করছে, ম্যাজিক হচ্ছে কিন্তু বক্স অফিসও। এই জিনিসটা কিন্তু সব থেকে বড়, এবং এটা নিয়ে আমি ডিটেলসে পরে একটা ভিডিও বানাবো, যে কি করে এই যে স্টার প্লাস ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এটা পিওর স্টারডামকে আস্তে আস্তে রিপ্লেস করে যাচ্ছে। শাহরুখ খান একটা কথা বলেছিলেন, মনে আছে, যে আম দ্য লাস্ট সুপারস্টার। এটা কিন্তু এইখানে, এরপরে কিন্তু এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি প্লাস স্টারডামই থাকবে। পিওর স্টারডাম কিন্তু আস্তে আস্তে কমে যাবে, কমে যাচ্ছে অলরেডি। তো এটা ছিল ফার্স্ট পয়েন্ট, স্টার প্লাস ইন্টেলেকচুয়াল প্রপার্টি।
সেকেন্ড আমি যে পয়েন্টটায় আসবো, এই পয়েন্টটাকে আমি বলবো ব্যাটম্যান বিগিনস বা ব্যাটম্যান বিগিনস এফেক্ট, এগুলো আমার টার্মিনোলজি। তো সেটা হচ্ছে দ্য শেলফ লাইফ অফ আ ফিল্ম। শেলফ লাইফ মানে কি, একটা সিনেমা রিলিজ হয়ে যাওয়ার পরে সেটা যখন থিয়েট্রিক্যাল উইন্ডোতে ব্যবসা করা হয়ে গেল, তারপরের যে লাইফটা যখন সে ওটিটিতে আসছে বা আগে যখন হোম মিডিয়ার যুগ ছিল ডিভিডি ভিসিডিতে আসছে, এখানে হচ্ছে ব্যাটম্যান বিগিনস এর এফেক্টটা আমি বলবো। ব্যাটম্যান বিগিনস এর ক্ষেত্রে কি হয়েছিল, দ্য ফার্স্ট ব্যাটম্যান বিগিনস ফিল্ম, ক্রিস্টোফার নোলানের প্রথম ডাইরেক্টোরিয়াল ব্যাটম্যান, ক্রিশ্চিয়ান বেলের। তো ইট ওয়াজ নট আ হিউজ হিট, মানে ওটা ওদের হিসাবে ওটা আই থিঙ্ক 360 বা $370 মিলিয়ন ব্যবসা করেছিল, হুইচ ইজ নট আ হিউজ নাম্বার ইন হলিউড। কিন্তু সেই সিনেমাটা কি করছে, সেই সিনেমাটা খুব স্ট্রং একটা ওয়ার্ড অফ মাউথ পাচ্ছে, পজিটিভ রিভিউ পাচ্ছে, এবং পোস্ট থিয়েট্রিক্যাল যে উইন্ডোটা আছে ব্যবসাটা করার পরে 360 বা 370 এরকম কিছু মিলিয়ন ব্যবসা করেছিল, সেখানে কিন্তু একটা হিউজ অডিয়েন্স তৈরি করছে সেই সময়। ভিসিডি ডিভিডি যেগুলো ছিল এখন ধরুন সেগুলো ওটিটি হয়ে গেছে। তারপরে যখন সেকেন্ড পার্টটা আসছে দ্য ডার্ক নাইট, ইট ইজ আ বক্স অফিস বোনান্সা, $1 বিলিয়ন বেশি ব্যবসা করছে। এবং এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডার্ক নাইট অ্যাট দ্যাট টাইম আই থিঙ্ক ওয়াজ দ্য থার্ড হাইয়েস্ট গ্রোসিং ফিল্ম এভার, রিটার্ন অফ দ্য কিং আর টাইটানিকের পরে। আমি ভুলে হতে পারি, বাট ইটস মোস্ট প্রবাবলি দ্য থার্ড হাইয়েস্ট গ্রোসিং ফিল্ম 2008-এ যখন আসছে। তো কতটা বক্স অফিস বাড়ছে ভাবুন। এটাও কিন্তু এক্স্যাক্টলি স্ত্রীর সাথে এটাই হয়েছে। এই যে শেলফ লাইফটা, আপনি স্ত্রী যখন ফার্স্ট রিলিজ করেছিল, ইট ওয়াজ আ হিট, 180 কোটি টাকার সামথিং ব্যবসা করেছিল, অফিসিয়াল যে ফিগারটা আছে, কম বাজেটের সিনেমা ছিল, ইট ওয়াজ আ হিট। তারপরে কি হচ্ছে, তারপরে এই 6 বছর ধরে দারুণ কিন্তু একটা স্ত্রী শেলফ লাইফ পেয়েছে থ্রু ওটিটিজ অ্যান্ড অল দ্যাট। এখন তো হোম মিডিয়া নেই, এখন সিনেমা দেখায় খুব ইজি। তো আপনি যদি একটা ভালো সিনেমা বানান, সেটা কিন্তু থিয়েট্রিক্যাল উইন্ডোর পরেও, থিয়েট্রিক্যাল উইন্ডোতে তো ব্যবসা করছে, তাদের ভালো লাগছে, তারা তো সেকেন্ড পার্ট দেখতে যাবেই। এরপরেও যারা, তারপরেও যারা ধরুন ওটিটিতে দেখছে বা কিছুতে দেখছে, শেলফ লাইফটা এটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। এই যে স্ত্রী টু এত বুম করলো বিজনেস, প্রথম মানে স্ত্রী টু মানে প্রায় ডাবল ব্যবসা করে ফেলেছে ফার্স্ট স্ত্রী সিনেমার, কয়েক গুণ ব্যবসা করবে। এটা কিন্তু শেলফ লাইফে এই যে অ্যাডিশনাল অডিয়েন্সটা এরা টেনেছে থ্রু পজিটিভ ওয়ার্ড অফ মাউথ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওই ব্যাটম্যান বিগিনস এফেক্ট, ব্যাটম্যান থেকে ডার্ক নাইট, স্ত্রী থেকে স্ত্রী টু কিন্তু একই এফেক্ট। এবং আমি গ্যারান্টি দিচ্ছি এর পরের যে সিনেমাগুলো আসবে হরর ইউনিভার্সে, আপনি একটা হিউজ জাম্প দেখতে পাবেন। ফার্স্ট স্টার্টিং উইথ ভেড়িয়া। ভেড়িয়া সিনেমাটা খুব সাকসেসফুল হয়নি, আমার পার্সোনালি ভেড়িয়া সিনেমাটা যথেষ্ট ভালো লেগেছিল বাই দ্য ওয়ে। ভেড়িয়া সিনেমাটা খুব একটা বক্স অফিসে সাকসেসফুল হয়নি, কিন্তু বিকজ অফ দিস শেলফ লাইফ এবং জেনারেলি একটা যেহেতু ইন্টেলেকচুয়াল প্রপার্টির একটা ভ্যালিডিটি তৈরি হয়ে গেছে, আপনি দেখবেন ভেড়িয়া টুতে বিশাল বড় জাম্প নিচ্ছে বক্স অফিসে। ঠিক যেরকম স্ত্রী থেকে স্ত্রী টুতে দেখলেন, ভেড়িয়া থেকে ভেড়িয়া টুতেও দেখবেন। তো এই জিনিসটা একটা ভালো সিনেমা বানানো এই জন্য দরকার। আপনি কিন্তু এখন এত বেশি মানে ইজি হয়ে গেছে একটা সিনেমা দেখা, আপনি শুধু বক্স অফিস থেকে আপনার অডিয়েন্স তৈরি করতে পারছেন না, তারপরের যে শেলফ লাইফটা থ্রু ওটিটি অ্যান্ড এভরিথিং, আপনি কিন্তু একটা একটা প্রচুর অডিয়েন্স সেখান থেকেও বানাতে পারছেন, এবং সেটা গিয়ে ক্যারি ফরওয়ার্ড হবে হচ্ছে আপনার সেকেন্ড পার্টে। তো সিনেমা বানানোটা খুব দরকার, মানে ভালো বানানোটা কিন্তু খুব দরকার। আপনি কিন্তু এইভাবে অডিয়েন্সটাকে অ্যাকিউমুলেট করতে থাকতে পারেন ইন দ্য শেলফ লাইফ। থার্ড আমি আসবো, সেটা হচ্ছে দ্য মিশম্যাশিং অফ ডিফারেন্ট জনরাস অ্যান্ড এলিমেন্টস। তো এটা খুব ইন্টারেস্টিং একটা থিওরি, এবং উইল স্মিথের একটা থিওরি ছিল। উইল স্মিথের যখন মিড-90s হোয়েন ইউ আর স্টিল ইন টিভি, ওই ফ্রেশ প্রিন্স অফ বেল এয়ার করছেন, হিয়ার আ থিওরি যে তিনি স্টাডি করেছিলেন। ইটস আ ভেরি ভেরি ইন্টারেস্টিং থিং, আমি একটা আলাদা ভিডিও বানাবো এটা নিয়ে, যে মানে হাইয়েস্ট গ্রোসিং ফিল্ম যেগুলো ছিল মানে সেই সময়কার মিড-90s সেগুলোতে কি কমন ছিল। এবার তিনি একটা লিস্ট বানিয়েছিলেন যে কোনোটাতে লাভ স্টোরি আছে, ম্যাক্সিমাম গুলোতে ক্রিয়েচার ফিচার আছে, মানে মনস্টার বা এই জাতীয় কিছু, একটা ডিজাস্টারের এলিমেন্ট আছে, ন্যাচারাল ডিজাস্টার বা কোনো ক্যালামিটাস ইভেন্ট যেরকম টাইটানিক ডুবে যাওয়ার মতো। তো তিনি এরকম স্টাডি করে করে একটা ফর্মুলা বানিয়েছিলেন। অ্যান্ড ফর দ্য লংগেস্ট টাইম উইল স্মিথ ওয়াজ দ্য বিগেস্ট স্টার ইন হলিউড, মানে ইন টার্মস অফ বক্স অফিস। এখন উইল স্মিথকে আমরা অন্যভাবে মনে রাখি আফটার স্ল্যাপিং ক্রিস রক অ্যান্ড এভরিথিং। সো দ্যাট ওয়াজ দ্য ফর্মুলা। এই কিছুটা কিন্তু আমরা স্ত্রী টুতেও দেখতে পাচ্ছি, যেখানে বিভিন্ন এলিমেন্টকে কিন্তু খুব সুন্দরভাবে মিশম্যাশ করা হয়েছে, খুব ক্যালকুলেটেড ওয়েতে। হরর তো আছেই, এখানে কমেডিটাও
ইয়ে করা হয়েছে, কমেডিটাও এনহ্যান্স করা হয়েছে, লাস্টের দিকে গিয়ে কাইন্ড অফ একটা সুপার হিরো ফিল দেওয়া হয়েছে। তো বিভিন্ন টার্গেট অডিয়েন্সকে এরা কিন্তু পুল করছে, এবং যে ব্লেন্ডিংটা হয়েছে, যে ককটেলটা হয়েছে, সেটা কিন্তু খুব সুন্দর এবং খুব ক্যালকুলেটেড ওয়েতেই করা হয়েছে টু টার্গেট আ ব্রডার অডিয়েন্স। দেখুন, আমাদের দেশে পিওর হরর সিনেমার অডিয়েন্স খুব একটা নেই, পিওর হরর আমাদের তৈরি হয়ও না খুব একটা, আর হলেও সেটা যে খুব সাকসেসফুল হয়, একটা শয়তান ইজ অ্যান এক্সেপশন, সেটা কিন্তু হয় না। কিন্তু আমাদের হরর কমেডির কিন্তু একটা হিউজ মার্কেট আছে, সাউথে তো আছেই, ওটার একটা ইটসেলফ ইটস লাইক এ জনরা, সাব জনরা সাউথে। আর এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হরর কমেডি কিন্তু ওয়ার্ক করছে, কারণ এটা একটা ব্রড অডিয়েন্স টার্গেট করছে, হরর ফ্যান্সদেরও টার্গেট করছে, কমেডি ফ্যান্সদেরও টার্গেট করছে। এবং স্ত্রী টুর ক্ষেত্রে তো আরো বেশি সুবিধা, আপস্কেল করা হয়েছে সিনেমাটাকে, আরো বেশি অ্যাকশন ওরিয়েন্টেড করা হয়েছে, জিনিস ইন্টেলেকচুয়াল প্রপার্টিটাকে আরো এনহ্যান্স করা হয়েছে। তো এই যে জনরার মিশম্যাশিংটা এত সুন্দর করে করা হয়েছে, এবং প্রত্যেকটা টার্গেট অডিয়েন্স, আমি অরিত্রদার একটা ভিডিও শর্টস দেখছিলাম, অরিত্রস জ্ঞানের আর কি, যেখানে সৃজিত মুখার্জিও সিমিলার কথা বলছিলেন, যে এই যে ক্যালকুলেটেড ওয়েতে একটা সিনেমা বানানো, দ্য ইকোনমিক্স অফ দ্য সিনেমা, যে কি কি থাকলে একটা সিনেমা সাকসেসফুল হবে, সেই ইকোনমিটা কিন্তু স্ত্রী টুতে দারুণভাবে করা হয়েছে, অ্যান্ড দে ডাজ ইট সো সিমলেসলি। তো এই জনরা মিশম্যাশিংটা কিন্তু স্ত্রী টুর সাকসেসের অন্যতম আরো একটা কারণ। এবং লাস্ট একটা আমি কারণ দিয়ে শেষ করব, সেটা হচ্ছে অ্যাকচুয়াল এফেক্ট অফ পজিটিভ ওয়ার্ড অফ মাউথ। দেখুন, ওয়ার্ড অফ মাউথ, এবং এই কথাটা আমি আগেও বহু যখন বক্স অফিস রিভিউ করেছি বা অ্যানালিসিস করেছি, আমি বলেছি, ওয়ার্ড অফ মাউথ ইজ আ আইসিং অন দ্য কেক। কেকের ওপরে যে আইসিংটা থাকে, যে ক্রিমটা থাকে, ওটা হচ্ছে ওয়ার্ড অফ মাউথ। আপনি শুধু ক্রিমটা খেলে তো আপনার পেট ভরবে না, আপনাকে পুরো কেকটা খেতে হবে। ওয়ার্ড অফ মাউথ হচ্ছে তাই। আপনার যদি সিনেমার একটা পেন্ট আপ ডিমান্ড না থাকে, যদি একটা লেভেল অফ অডিয়েন্স ইন্সপিরেশন না থাকে, ইন্টারেস্ট না থাকে, ওয়ার্ড অফ মাউথ যত ভালো হোক কিন্তু কাজ করবে না। এখানে স্ত্রী কি হচ্ছে, স্ত্রী টু সাকসেসফুল ছিল, মার্কেট করা হয়েছে ভালো, ট্রেলারটাও ভালো ছিল, গানগুলোও একটা লেভেলে পপুলার হয়েছে, সেগুলো কি হচ্ছে, একটা অডিয়েন্স পেন্ট আপ করছে, তারপরে সিনেমাটা ভালো হচ্ছে, পজিটিভ রিভিউ পাচ্ছে, পজিটিভ ওয়ার্ড অফ মাউথ পাচ্ছে, ওই আইসিং অন দ্য টপ অফ কেক ব্যাপারটা কিন্তু হচ্ছে। এই জিনিসটা কিন্তু আমি বারবার করেই বলেছি, শুধুমাত্র ভালো সিনেমা বানিয়ে, শুধুমাত্র সেটা খুব ভালো রিভিউ পেলেই কিন্তু কোনো সিনেমা সাকসেসফুল হয় না, হলেও সেটা মানে লাখে একটা। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আপনার একটা লেভেল অফ ইন্টারেস্ট অলরেডি দরকার, তারপরে অডিয়েন্স কি করছে, ওয়ার্ড অফ মাউথটা যখন পজিটিভ পাচ্ছে, ধরুন একটা অডিয়েন্স তো থাকে যারা যাবেই দেখতে, স্ট্রিটুর একটা অডিয়েন্স ছিল যারা দেখতে যেতই 100%, সিনেমাটা খুব ভালো না হলেও, কিন্তু আর একটা হিউজ অডিয়েন্স যারা হয়তো মানে যাবো কি যাবো না ডিসাইড করতে পারছে না, তারা তখন পজিটিভ ওয়ার্ড অফ মাউথটা শুনে যাচ্ছে। তো ইটস আ রিয়েল এফেক্ট অফ দ্য ওয়ার্ড অফ মাউথ, যেখানে অলরেডি একটা লেভেল অফ ইন্টারেস্ট আছে, তার উপরে সিনেমাটা ভালো হচ্ছে, ভালো রিভিউ পাচ্ছে, ওয়ার্ড অফ মাউথ ভালো, সেখানে গিয়ে কিন্তু আমরা এফেক্টটা দেখতে পাচ্ছি। এই অ্যাডিশনাল অডিয়েন্সটা যারা হয়তো ওই ফেন্সে ছিল যাবো কি যাবো না, তাদেরকে কিন্তু ওয়ার্ড অফ মাউথটা নিয়ে আসছে, দ্য রিয়েল এফেক্ট অফ ওয়ার্ড অফ মাউথ, যেটা ওই আইসিং অন দ্য টপ অফ কেক, যেটা আমি বারবার করেই বলি। তো এইগুলো কারণে স্ত্রী টু কিন্তু হিউজ সাকসেস পাচ্ছে, এবং আমার মনে হয় সিনেমাটার হোল্ডও যথেষ্ট ভালো হবে, কারণ কম্পিটিশন নেই এটার সাথে। অন্যান্য যে সিনেমাগুলো এসেছিল সেগুলো যে খুব ভালো ওয়ার্ড অফ মাউথ পেয়েছে, বা সেগুলোর যে বক্স অফিস পোটেনশিয়াল হিউজ, মানে ধরুন খেল খেল মে বা ভেদা, সেগুলো সেরকম নয়। তো আই থিঙ্ক ইট ইজ গোয়িং টু হ্যাভ আ লং লেগস, ভালো হোল্ড থাকবে, রিভিউ সিনেমাটার ভালো, এবং অন্যান্য যে কারণগুলো বললাম, এই সিনেমাটা কিন্তু একটা হিউজ বক্স অফিস পেতে চলেছে, এবং আই উইল বি সারপ্রাইজড ইফ ইটস নট দ্য হাইয়েস্ট গ্রোসিং হিন্দি ফিল্ম দিস ইয়ার। যদি স্ত্রী টু এই বছরের হাইয়েস্ট গ্রোসিং হিন্দি ফিল্ম না হয়, আমি মানে অবাকই হব। অলরেডি হাইয়েস্ট গ্রোসিং কাছাকাছি চলেই এসছে, ফাইটারকে হয়তো আজকালের মধ্যেই ক্রস করে যাবে। আমি হোল ইয়ারে বলছি 95% চান্স স্ত্রী টু ইজ গোয়িং টু বি দ্য হাইয়েস্ট গ্রোসিং হিন্দি ফিল্ম দিস ইয়ার, শুধু হিন্দির কথা বলছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, ধন্যবাদ।